আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আজকে আমরা কথা বলবো ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের বাংলা, ইংরেজি এবং গণিত অংশের সমাধান নিয়ে। সো দেরি না করে শুরু করা যাক। ডিপ্লোমা ইন নার্সিং বাংলা সমাধানের যে 3 নম্বর কোশ্চেন্স ছিল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাগধারা এসেছিল যে পায়াবাড়ি বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। পায়াবাড়ি বাগধারার অর্থ হচ্ছে অহংকারী। অপশন বাকিগুলো যেটা স্পষ্টভাষী বা নাছোড়বান্দা বা তোষামতকারী, এগুলো কোনোটাই হবে না। স্পষ্টভাষী হচ্ছে ঠোঁট কাটা, যেটা নাছোড়বান্দা চীনের যুগ, আর তোষামতকারীর আরেকটা বাগধারা রয়েছে। তবে পায়াবাড়ি অর্থ হচ্ছে অহংকারী। কোয়েশ্চেন নাম্বার 6, কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটা? কাজল কালো এটি হচ্ছে কর্মধারয় সমাস। এখানে হচ্ছে ব্যাসবাক্য হবে কাজলের ন্যায় কালো। তারপর 17 মার্চ 1920 কী কারণে স্মরণীয়? এটা মনে হয় না বাংলাদেশের কোনো স্টুডেন্ট না পারার কথা, কারণ 17 মার্চ 1920 বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং 17 মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস। বাক্যে অপরিহার্য অঙ্গ কোনটি? বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। কারণ একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট বা কর্তৃপদ, অবজেক্ট বা কর্মপদ এগুলো যদি নাও থাকে বা নামপদ যদি নাও থাকে, তারপরেও সেন্টেন্স হবে যদি সেখানে একটা ভার্ব থাকে। কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য হতে পারে না, বা ক্রিয়াপদ ছাড়া। যেমন আমরা যদি বলি গো আউট, গো আউট কিন্তু একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্টও নেই বা সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে এবং অবজেক্টও নেই, কিন্তু এখানে কিন্তু গো আউট এটা কিন্তু একটা ক্রিয়াপদ, তারপরেও কিন্তু সেন্টেন্সটা হয়েছে। সো একটা বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছে ভার্ব অথবা ক্রিয়াপদ, যেটাকে বলে। তারপর দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে হয় নাই তাকে কি বলে? যে মেয়ের বিয়ে হয় নাই তাকে বলে অনোডা, আর যদি সম্প্রতি বিয়ে হয়ে থাকে তাহলে বলে নবোডা। আর কৃতদার মানে যে ছেলে বিয়ে করেছে তাকে কৃতদার, আর যে ছেলে বিয়ে হয়নি অকৃতদার। একাহারি মানে দিনে যে একবার আহার করে, আর বন্ধা মানে যে মেয়ের সন্তান হয় না তাকে বন্ধা বলে। সো এখানে অপশনগুলোর ভেতরে যে মেয়ের বিয়ে হয় নাই তাকে এক কথায় বলে অনোডা। 33 নাম্বার কোশ্চেন্স, সবুজ মাঠে পড়ে আমাদের গ্রাম। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বিশেষণ পদ কোনটা? এখানে আমরা যদি এখানে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ খুঁজতে যাই, দেখতে পাচ্ছি যে মাঠ হচ্ছে নাউন বা বিশেষ্য, এবং মাঠ কেমন সবুজ, মাঠের কোয়ালিটি মিন করার কারণে এখানে সবুজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যেহেতু সবুজ মাঠে, তার মানে এখানে মাঠ শব্দটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য এবং সবুজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিদ্যুৎ, বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হবে ক্ষণপ্রভা, বাকিগুলো বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ নয়। তারপরে পরিপত্রের ব্যবহার কিসের উপর নির্ভর করে? একটা পরিপত্রের ব্যবহার নির্ভর করে কনটেক্সটের উপর, বা এটার প্রসঙ্গ কী, এই প্রসঙ্গের উপরই একটা পরিপত্রের ব্যবহারটা নির্ভর করে। তারপরে 44 নাম্বার কোশ্চেন্স, বক্তব্য, কথা বা উপস্থাপনের ধরনকে কি বলে? এটা হচ্ছে উক্তি। বক্তব্য, কথা বা উপস্থাপনের ধরনকে উক্তি বা ন্যারেশন বলে। ইংরেজি যেটা ন্যারেশন সেটা এখানে রয়েছে উক্তি। সো তারপরে যে শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হবে সি নাম্বারটা, শিরোপীড়া। শিরোপীড়া এখানে একটা বিসর্গ হবে। বাকি অপশনগুলো এ বি ডিতে কিন্তু কোনো বিসর্গ ব্যবহার করা হয়নি, সো এগুলো হবে না। এবার আমরা দেখব যে 66 নাম্বার কোশ্চেন্স, প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ? এটা হচ্ছে সাধারণ অতীত। প্রদীপ নিভে গেল এটা হচ্ছে জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সো এটা হবে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিটকেই বাংলায় বলে সাধারণ অতীত। তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? এখানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র রয়েছে গেরিলা। গেরিলা যেটি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু রচিত একটা চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্রের মেইন কনটেক্সট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে, বাক্যটিতে হতে পারে কোন পদ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে, পারে যেহেতু এখানে পারে রয়েছে, সো এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, অব্যয় বিশেষণ বা সর্বনাম পদ হবে না।
তারপরে 72 নাম্বার, যে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের একটা কাব্যনাট্য। এটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। যেহেতু কাব্যনাট্য নেই, শুধু নাটক রয়েছে, সো অপশনগুলোর ভেতরে নাটককে আমরা চুজ করেছি। 74 নম্বর কোয়েশ্চেন, বিকাল 4টায় স্কুল ছুটি হবে বাক্যটি কোন কারকের উদাহরণ? এটি হচ্ছে একটা অধিকরণ কারক, কারণ বিকাল 4টায় স্কুল ছুটি হবে। সো এখানে বিকাল 4টা, এখানে কিন্তু একটা টাইম মিন করা হয়েছে। সময় বোঝালে অথবা স্থান বোঝালে সেটি অধিকরণ কারক হয়। সো এখানে এটা হবে একটা অধিকরণ কারক। তারপর বলেছে 79 নম্বর কোয়েশ্চেন, যে অত্যন্ত অলস, এটার বাগধারা কি হবে? আমরা কাঠের ডিকি মানে অপদার্থ, আদুরে গোপাল মানে হচ্ছে খুবই নিষ্ক্রিয় যেটা, আলালের গড়ের দুলাল একই রকম, আর গোফ খেজুরে মানে হচ্ছে অত্যন্ত অলস বা কুরে যেটাকে বলে। বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি? বানানের যে আমরা ভুল করি এটার মেইন রিজন হচ্ছে ভুল উচ্চারণ। আমরা উচ্চারণটা ভুল করি, এই কারণে আমরা ওই সেম উচ্চারণটা লিখতে গিয়ে বানানে ভুল করে বসি। সো বানানে ভুলের প্রধান কারণ হচ্ছে ভুল প্রনাউন্সিয়েশন বা ভুল উচ্চারণ। 86 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই রয়েছে 3টি। ওনার ফার্স্ট যে বইটা রয়েছে সেটি হচ্ছে 2012 সালে প্রকাশিত হয়েছিল, অসমাপ্ত আত্মজীবনী। তারপরে ওনার আরেকটা বই প্রকাশিত হয়েছে, কারাগারের রোজনামচা, এবং সর্বশেষ বই প্রকাশিত হয়েছে আমার দেখা নয়া চীন। অর্থাৎ ওনার রচিত বই রয়েছে 3টা, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন, 3টি বই। সো এখানে অপশনগুলোর ভেতর অসমাপ্ত আত্মজীবনী থাকায় এটাই কারেক্ট অ্যান্সার। 88 নম্বর কোশ্চেন, যে মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি? মেঘে বৃষ্টি হয়। সো এখানে মেঘে বৃষ্টি হয়, বৃষ্টিটা কিভাবে হয়? মেঘের ধারা বৃষ্টি হয়। সো এইটাকে অপশনগুলোর ভেতরে আমরা নিতে পারি যে মেঘে বৃষ্টি হয়। সো মেঘের ধারা বৃষ্টি হয় বা মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে কি বোঝাচ্ছে এটা কিন্তু বোঝার উপায় নেই। সো এখানে অপশনগুলোর ভেতরে আমরা অপাদান কারকে নিতে পারি, অপাদানের সপ্তমী, যেহেতু মেঘ থেকে বৃষ্টি হয়, মিনিংটা কিন্তু এমনই যে মেঘ থেকে বৃষ্টি হয়। সো এখানে অপাদান কারকটা নিতে পারি যে অপাদানের সপ্তমী। তারপরে যে কোনটি সরল বাক্য? আমি জানতাম তুমি প্রথম হবে, এটি হচ্ছে জটিল বাক্য। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটিও জটিল বা মিশ্র বাক্য। আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে, কিন্তু থাকা, এটা হচ্ছে যৌগিক বাক্য। সো অপশন ডি রয়েছে যে পাখিগুলো নীলাকাশে উঠছে। সো এখানে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকার কারণে এই ডি নাম্বারটাই হবে সঠিক উত্তর। সো সরল বাক্য হচ্ছে ডি, পাখিগুলো নীলাকাশে উঠছে। এবার আমরা দেখব ইংরেজি অংশের সমাধান। যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, দ্য নাউন ফর্ম অফ এ মুভ ইজ ড্যাশ। মুভ, এই মুভের নাউন ফর্ম কি হবে? মুভের নাউন ফর্ম হবে মুভমেন্ট। মুভ হচ্ছে একটা ভার্ব এবং এর সাথে ম্যান্ট যোগ করার কারণে এটা হয়ে গেছে নাউন, মুভমেন্ট। সো আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, করিম মিট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। এটা কোন টেন্স? করিম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কিন্তু হওয়ার কথা ছিল মিটস, MEETS, মিটস। মিটস না হয়ে শুধু MET হয়েছে, মানে মিটের পাস্ট ফর্ম হচ্ছে MET, মিট। যেটা প্রেজেন্ট সেটা হচ্ছে MEET, আর যেটা পাস্ট সেটা হচ্ছে MET। যেহেতু এখানে MET পাস্ট করা হয়েছে, সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। এখানে টেক আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া। এখানে বোঝাচ্ছে দ্য বয় টেকস আফটার হিজ ফাদার মানে হচ্ছে ছেলেটি তার বাবার মতো হয়েছে বা ছেলেটি তার পিতার মতো। টেক আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া, সেম হওয়া। কোয়েশ্চেন নাম্বার 4, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, ড্যাশ আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। সো এখানে হবে হোয়াট আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। এখানে কিন্তু হোয়াট হবে, হাউ হবে না। এক্সক্লামেটরি সেন্টেন্স আপনারা জানেন, হয় হোয়াট হয় না হয় হাউ হয়, কিন্তু এখানে কিন্তু হাউ হবে না, এখানে হবে হোয়াট, যেহেতু আর্টিকেল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য বিল ওয়াজ পাস্ট ইয়েস্টারডে। দ্য ওয়ার্ড ইয়েস্টারডে কি? ইয়েস্টারডে ওয়ার্ডটা দ্বারা কিন্তু এখানে টাইম ইন্ডিকেট করা হচ্ছে। যেহেতু টাইম ইন্ডিকেট করা হচ্ছে, কোনো টাইম, প্লেস অথবা কিভাবে, হাউ, এই জিনিসগুলা যে অ্যান্সার যেটা দেয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ হোয়ার, হোয়েন, হাউ, এই কোয়েশ্চেন্সগুলো যদি আমরা ভার্বকে করি, যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এখানে ইয়েস্টারডে দ্বারা হচ্ছে হোয়েন,
আমরা যদি হোয়েন দ্বারা কোয়েশ্চেন্স করি ভার্বকে, হোয়েন মানে কখন, ইয়েস্টারডে পাচ্ছি, সো এটা হচ্ছে অ্যাডভার্ব। কোয়েশ্চেন নাম্বার 6, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। সো ইউ স্পিক সো ফাস্ট, তুমি এত দ্রুত কথা বলো যে আমি বুঝতে পারি না। সো ইউ স্পিক সো ফাস্ট দ্যাট আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, আই ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি স্কুলে যাইনি। যেহেতু এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে, সো এখানে গোটা হবে, প্রেজেন্ট ফর্ম হবে। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে অপশনগুলোর ভেতরে আই ডোন্ট অ্যাকম্পানি দেম এটাই হবে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 9, যে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড, এটা হবে সেন্ট্রিফিউজ, CENTRIFUGE, সেন্ট্রিফিউজ হবে। আর কোয়েশ্চেন নাম্বার 10, যে অ্যান্টোনিম, ইনসেপশনের অ্যান্টোনিম কী হবে? ইনসেপশন, ইনসেপশন মানে হচ্ছে বিগিনিংকে মিন করে, সো এটার অ্যান্টোনিম হবে কনক্লুশন বা সমাপ্তি যেটাকে বলে, বা উপসংহার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, প্লিজ ডোন্ট লাফ ড্যাশ দোজ বেগার্স, অর্থাৎ লাফের পরে অ্যাট বসে, লাফ অ্যাট মানে হাসি ঠাট্টা করা, অর্থাৎ প্লিজ ডোন্ট লাফ অ্যাট দোজ বেগার্স, অর্থাৎ ওই সকল ভিক্ষুককে তামাশা করো না বা হাসি ঠাট্টা করো না তাদের সাথে। কোয়েশ্চেন নাম্বার 12, যে তেল পানিতে ভাসে, এটার ট্রান্সলেশনটা কী হবে? তেল, তেলের অর্থ হচ্ছে ওয়েল, আর ভাসা মানে হচ্ছে ফ্লোটস, কোথায় ভাসে? পানির উপর, অন ওয়াটার, সো এখানে হবে ওয়েল ফ্লোটস অন ওয়াটার। এবার 13 নাম্বার কোয়েশ্চেন, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা, সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল, তারপরে অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এখানে সাবজেক্ট হি, তারপরে শ্যাল বা উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড ব্যবহার করা হয়েছে। সো এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ফলো করেছে, সো এটাই কারেক্ট অ্যান্সার। এবার দেখব 14 নাম্বার কোয়েশ্চেন, সে আমার ভাই। সে আমার ভাই এর মতো সহজ কোয়েশ্চেন আমার মনে হয় না যে আছে, যে হি ইজ মাই ব্রাদার, এটার এক্সপ্লেইন করার কিছু নাই। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ টিচার ইজ টিচিং, যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে, দ্যাট মিনস কোনো একটা সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এগুলো থাকে, অর্থাৎ সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে, সো এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, টিচার ইজ টিচিং হবে। তারপরে কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে, অর্থাৎ ইউনিভার্সিটি, ইউজফুল, অর্থাৎ এগুলোতে ইউ এর প্রোনাউন্সিয়েশনটা ইউ এর মতো হয়েছে, সো এটা এ বসবে, এন হবে না। সো কপার ইজ এ ইউজফুল মেটাল হবে। 17 নাম্বার কোয়েশ্চেন্স, দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস ইজ অ্যান্সার, এটা কী হবে? টু রিল্যাক্স ইন দ্য টেন্স সিচুয়েশন, অর্থাৎ টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে খুবই বিষণ্ণ বা বিপন্ন সিচুয়েশনে রিল্যাক্সে থাকা, এটাকে বলে টু ব্রেক দ্য আইস। তারপর 18 নাম্বার কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, অর্থাৎ তুমি কতদিন ধরে তুমি ইংরেজি শিখছো বা কত সময় ধরে ইংরেজি শিখছো, এটাই হবে কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার কোয়েশ্চেন, যে সিনোনেম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের সিনোনেম কোনটা? সো বিউটিফুলের সিনোনেম হবে লাভলি, অপশনগুলোর ভেতরে লাভলি এটা হচ্ছে বিউটিফুলের সিনোনেম হিসেবে ছিল। দ্য পাস্ট ফর্ম অফ দ্য চুজ, চুজের পাস্ট ফর্ম কি? CHOOAC, চুজ, চুজের পাস্ট ফর্ম হবে CHOAC, চোজ, অর্থাৎ চুজের পাস্ট ফর্ম হচ্ছে চোজ, অর্থাৎ এখানে ও হবে একটা পাস্ট ফর্মে। এবার কথা বলবো নার্সিংয়ের ভর্তি পরীক্ষার গণিত অংশের সমাধান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, উচ্চতা 4 মিটার, ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ দিয়ে যদি 6কে মাল্টিপ্লাই করি তাহলে 3 হয়ে যাবে, 3 দিয়ে 4কে মাল্টিপ্লাই করলে হয় 3 4 12, অর্থাৎ 12 বর্গমিটার। 11 নাম্বার কোশ্চেন, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত হবে? এটা হবে 108 ডিগ্রি। একটা সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হবে 108 ডিগ্রি। তারপর 14 নাম্বার কোশ্চেন, রবি 7টি কলম কিনে 100 টাকার নোট দিল, দোকানদার 51 টাকা ফেরত দিল, প্রতিটি কলমের মূল্য কত? 7 টাকা করে হবে। 7 টাকা, অর্থাৎ 7টি কলমের দাম যদি 7 টাকা করে হয়, 7 7 49 টাকা হবে।
সো 49 টাকা হলে 100 টাকার নোট দিয়েছে, তাকে 51 টাকা ফেরত দিবে, এটাই সিম্পল। সো এখানে 14-র অ্যান্সার হবে বি। তারপরে 16 নাম্বার কোশ্চেন্স, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8, এ বি ইজ ইকুয়াল টু 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলে দিলে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত? 64 মাইনাস 2ab, 2ab মানে কত? 2 গুণ 15 অর্থাৎ 30, অর্থাৎ 64 থেকে 30 মাইনাস 30 মাইনাস করলে হয় 34। সো কারেক্ট অ্যান্সার হবে ডি। 20 নাম্বার কোয়েশ্চেন্স, একটা রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন? একটা রম্বস আঁকতে 2টি উপাত্ত প্রয়োজন হয়। 49 নাম্বার কোয়েশ্চেন্স, এ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 4, নিচের কোনটি সঠিক হবে? এটা হবে 2, 3, 4, অর্থাৎ এগুলাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটার একটা অনুপাত পেয়ে যাব। সো এখানে 2, 3, 4 হবে কারেক্ট অ্যান্সার। 64 হচ্ছে ভাইয়ের বয়স 3 বছর 6 মাস, অর্থাৎ 3.5 বছর, বোনের বয়স হচ্ছে 6 মাস। ভাই ও বোনের বয়সের অনুপাত কত? সো একজনেরটা হবে 7, আরেকজনেরটা হবে 1। কারণ আমরা যদি 6 মাস হিসাবে 0.5 হিসাবে কল্পনা করি, একজনেরটা হচ্ছে 6 মাস জাস্ট, আরেকজনেরটা 6 মাস 6 মাস করে হিসাব করলে দেখা যায় 3 বছর মানে 6 দুগুণ অর্থাৎ 6, আর এখানে 6 মাস মানে 6 মাস করে যদি ভাগ করি প্রত্যেকটা পার্টকে, তাহলে ওরটা হবে 7টা 6 মাস আর ওর হচ্ছে একটা 6 মাস, অর্থাৎ 7:1। উৎপাদকে বিশ্লেষণের একটা কোশ্চেন এসেছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটার উৎপাদক কোনটা হবে? এটাকে আমরা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, এটাকে করার পর তারপর আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x যেহেতু রয়েছে ওখান থেকে আমরা এক্স কমন নিয়ে এভাবে যদি করি তাহলে অ্যান্সারটা চলে আসবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। 90 নাম্বার অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ওয়াজ 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে, কতজন শ্রমিক পুকুরটি 20 দিনে খনন করতে পারে? এটা হবে 15 জন। 20 জন শ্রমিক যদি 15 দিনে খনন করতে পারে, অর্থাৎ কতজন শ্রমিক পুকুরটি 20 দিনে খনন করতে পারবে? এটাকে আমরা ঐকিক নিয়মে যদি ফেলে দিই, 20 জন শ্রমিক খনন করতে পারে 15 দিনে, অর্থাৎ একজন শ্রমিক খনন করতে পারে এত দিনে, কতজন শ্রমিক 20 দিনে খনন করতে পারে। সো আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে 15 দিনে খনন করে 20 জন শ্রমিক, এক দিনে খনন করে এতজন শ্রমিক, অর্থাৎ 20 দিনে খনন করে এতজন শ্রমিক। এইভাবে সাজায় যদি আমরা এটাকে করে ফেলি ঐকিক নিয়মে, তাহলে অ্যান্সারটা বের হবে। অর্থাৎ আমরা দিনটাকে আগে নিয়ে আসবো, তারপরে আমরা হচ্ছে যে শ্রমিকেরটা পরে দিব, ঐকিক নিয়মের যে স্বাভাবিক নিয়ম সেভাবে যদি এটা করি অ্যান্সারটা চলে আসবে যে 15 জন। সো এতটুকুই ছিল আজকের নার্সিং ডিপ্লোমা ভর্তি পরীক্ষার অংশ। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব, এবং ভিডিওতে যদি কারো কোনো কোশ্চেন্স নিয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু ভুল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তারপরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে।